নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি শাহনালি। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগরে ধৃত দুই তৃণমূল নেতাকে ব্যাংকশালে পেশ। বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করে এনআইএ। ধৃত ওই দুই তৃণমূল নেতাকে ব্যাংকশাল কোর্টে পেশ করা হয়। আপনারা জানেন যে এই ভূপতিনগর কাণ্ডে ইতিমধ্যেই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরই ব্যাংকশাল কোর্টে পেশ করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই দুজনকে ইতিমধ্যেই ব্যাংকশাল আদালত অর্থাৎ এনআইএ যে স্পেশাল আদালত সেখানে আনা হয়েছে এই দুজনকে, এবং এদেরকে পেশ করা হবে আর কিছুক্ষণের মধ্যেই এজলাসে তোলা হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, যেমনটা এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে যে তাদেরকে টানা 14 দিনের হেফাজতে চাইতে চলেছে এনআইএ। কারণ যে ঘটনাটি ঘটেছিল 2022-এ ভূপতিনগরের এই যে গ্রাম সেখানে যে ঘটনাটি ঘটেছিল, সেখানে এই ব্লাস্টের ঘটনায় মূলত এই দুজনকে কনস্পিরেটর, মেইন কনস্পিরেটর বলে উল্লেখ করেছে এনআইএ তাদের প্রেস রিলিজে। এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা বলেছে যে বোম বানানো হতো, অর্থাৎ দেশি বোম যে বানানো হয়েছিল তার পিছনে হাত রয়েছে এই দুজনের। বোম বানানোতে যেমন হাত রয়েছে এবং আশেপাশে এই যে আনুষঙ্গিক জিনিস সেই গুলোতেও কিন্তু তারাই ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে কিন্তু সরাসরি যোগ রয়েছে এই দুজনের, এবং এদের এই কারণের জন্য কিন্তু মূলত কোর্টের নির্দেশে যখন এই তদন্তভার নেয় এনআইএ, তারপরে আজকে সকালে তারা কিন্তু এই দুজনকেই টার্গেট করে গিয়েছিলেন এবং সেই মতো এই দুজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং সেখান থেকে তাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে বেরোনোর সময় কিন্তু এই ঘটনা অর্থাৎ এনআইএ এর উপরে চড়াও হয় সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং সেই কারণের জন্যই কিন্তু তারা থানায় যায় এবং থানা থেকে দুজনকে গ্রেপ্তার দেখায় এবং তারপরেই তাদেরকে কলকাতায় আনা হয়। এবং ইতিমধ্যেই কিন্তু ব্যাংকশাল আদালত অর্থাৎ এনআইএ স্পেশাল কোর্ট সেখানে এই দুজনকে পেশ করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এর পর এবার ভূপতিনগরে এনআইএ এর উপর হামলার অভিযোগ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনায় এফআইআর দায়ের এনআইএ এর। গ্রেফতার বলাই মাইতি এবং মনোব্রত জানা। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় উত্তাল হয় জাতীয় রাজনীতি। ঘটনার 3 মাস কাটতেই ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালীর পর এবার ভূপতিনগর। ভোটমুখী বাংলায় ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে এনআইএ। সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল এনআইএ। সেই সময় এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট ছড়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ হয় পূর্ব মেদিনীপুরে। ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নারুয়া বিড়লা গ্রামে বিস্ফোরণ হয়। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না এবং তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। নিহতদের একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ হতে পারে। যে বাড়িতে বিস্ফোরণ হয় তা এক তৃণমূল নেতার বাড়ি বলেই অভিযোগ ওঠে। ঘটনায় এনআইএর তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লেখা হয়। তারপরেই এনআইএ তদন্ত শুরু হয়। দফায় দফায় বেশ কয়েকজনকে তলব করা হয়, যদিও কেউ তলবে সাড়া দেননি। শনিবার বলাই মাইতি এবং মনোব্রত জানার খোঁজেই অভিযান চালায় এনআইএ। তাদের নিয়ে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ঘটনায় গ্রেপ্তার বলাই মাইতি এবং মনোব্রত জানা। এনআইএর তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভূপতিনগর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভূপতিনগরের সন্দেশখালীর পুনরাবৃত্তি। এবার এনআইএ এর উপর হামলার অভিযোগ। ঘটনায় বিজেপিকে পাল্টা তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলারা নয়, এনআইএ হামলা করেছে। এতদিন পর ভোটের মুখে কেনই বা তৎপর কেন্দ্রীয় এজেন্সি? প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর। সন্দেশখালীর ঘটনার 3 মাস পার, এখনো ইডি আক্রান্তের ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। এ আবহে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। মধ্যরাতে কেন অভিযান? ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলার অভিযোগে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জানিয়ে গেছিল ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে,
তারা কি করে বুঝবে বিষয়টি? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? মহিলারা হামলা করেনি, হামলা করেছে এনআইএ, পাল্টা এজেন্সিকে তোপ মমতার। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। এজেন্সি নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? ভূপতিনগরের ঘটনাকে টেনে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন, সেদিন আমি বুঝতে পারিনি। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না। ইচ্ছাকৃতভাবে বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো বলেছি তারা যাবেন না, তাদের এই বিষয়টা নোটিশ ইত্যাদি, এটা আইনি পথে কি কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা নিয়ে ভোট ঘোষণার পর 8 তৃণমূল নেতাকর্মীকে সমন পাঠায় এনআইএ। দলই নির্দেশ দেয় কোন রকম সমনে হাজিরা না দিতে। কলকাতা টিভি। ভূপতিনগরের ঘটনায় গ্রেফতার 2 তৃণমূল নেতা, যার নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রকেই সামনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ এজেন্টদের গ্রেফতারির পর বিকল্প কৌশলও ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূপতিনগরে এনআইএ এর হাতে গ্রেপ্তার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। দুজনেই লোকসভা নির্বাচনের লোকসভার কাজে সরাসরি যুক্ত। 19 এপ্রিল প্রথম দফা ভোটের ঠিক একেবারে আগে 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করছেন শুভেন্দু অধিকারীকে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা। ভূপতিনগরই একমাত্র ঘটনা বলে মনে করছেন না মমতা। তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোটের মুখে দাঙ্গা বাঁধিয়ে ফের এনআইএ ব্যবহার করতে পারে শাসক দল। নিজের দলের কর্মীদের তাই বিকল্প কৌশল ঠিক করার কথা বলছেন তিনি। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার, 3 টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার, 3rd টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনদের অভাব নেই। উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কলকাতা টিভি। ইডির পর আক্রান্ত এনআইএ, সন্দেশখালীর পর এবার ভূপতিনগর। ভোটের আগে যে ঘটনাকে হাতিয়ার করছে বিজেপি, ঘটনায় তৃণমূল নেতা তো বটেই, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকেও অভিযোগের আঙুল তুলছে বিজেপি। একই সুর বাম কংগ্রেসের গলাতেও। ভোটের উত্তাপে ভূপতিনগরের ঘটনায় বিরোধী শিবির কি নতুন কোনো হাতিয়ার পেল? শুভেন্দু অধিকারী থেকে অমিত বালব্য কি লিখলেন পোস্টে? কমিশনকে ট্যাগ করে শুভেন্দু নিশানায় ভূপতিনগর থানার ওসি থেকে রাজ্য পুলিশের ডিজি। আর সদ্য রাজ্যসভার সাংসদ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায় রাজ্যে 355-র দাবি। মুখ্যমন্ত্রী প্ররোচনায় তো আক্রমণ চলছে, তো এবার তার মুখ্যমন্ত্রীর কথা উজ্জীবিত মানুষ আক্রমণ করছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কম্প্রোমাইজ করে ফেলে, তো সেখানে কোনো আইনের শাসন থাকে না, সেই সরকারটাকে রাখা উচিত। আজকে গলি থেকে রাজপথ মানুষ বলছে যে এই পুলিশকে এভাবে রেখে দিয়ে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন করা যাবে না। অন্তত 355 এখানে দরকার।
এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য সরকারকেই নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কেউ যদি আসে তদন্ত করতে, সেই তদন্ত যদি পছন্দ না হয়, তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে। সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছে তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা। কংগ্রেসের সুরেই রাজ্য প্রশাসনকে নিশানা করেন তমলুকের বাম প্রার্থী। যা ঘটনা ঘটছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্বের নির্দেশে এই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায় মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো, সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআইকে আটকে দেয়, তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে, সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে, নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জলগরম করা হচ্ছে, এই প্রশ্নও রয়ে যায়। ভূপতিনগরের ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি তোপ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকেই দুষেছে রাজ্যের 3 প্রধান বিরোধী দল। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে তাকেই গদ্দার কুলাঙ্গার বলে তোপ মুখ্যমন্ত্রীর। বালুরঘাটের জন্য কি করেছেন বিজেপির রাজ্য সভাপতি, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। সন্দেশখালী ইস্যুতে মোদী সরকারকেও চ্যালেঞ্জ মমতার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে রায়গঞ্জ। প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গে প্রচারের ঝড় মমতার। 2019-এর ভোটে যে সমস্ত কেন্দ্রে বিজেপির কাছে পর্যদস্ত হয় তৃণমূল, মমতার প্রশ্নে তাই সাংসদ সুকান্তর রিপোর্ট কার্ড। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। হেমতাবাদের সভা থেকেও একইভাবে সাংসদ দেবশ্রী চৌধুরীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন, জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন, তাই তো? তো মিনিস্টার থাকাকালীন, এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন? 100 দিনের কাজ, সঙ্গে আবাসের টাকা। লোকসভায় বিজেপির বিরুদ্ধে প্রচারে হাতিয়ার করছে তৃণমূল। কেন টাকা আটকে? দুর্নীতি হয়ে থাকলে কেন শ্বেতপত্র প্রকাশ নয়? বিজেপি শাসিত রাজ্যে জব কার্ডে কত দুর্নীতি, প্রশ্ন মমতার। বাংলাকে দুর্নীতিবাজ বলবার আগে উত্তরপ্রদেশে দেখুন, এজি রিপোর্ট প্রকাশ করুন, সেন্ট্রালের রিপোর্ট প্রকাশ করুন, 85 লাখটা দুর্নীতি হয়েছে। গুজরাটের রিপোর্ট প্রকাশ করুন, ইউপি রিপোর্ট প্রকাশ করুন, মহারাষ্ট্রের রিপোর্ট প্রকাশ করুন, শুধু বাংলার নামে বদনাম। বাংলার প্রচারে বিজেপির টার্গেট মহিলা ভোট ব্যাংক, হাতিয়ার সন্দেশখালী। কি জবাব দিচ্ছে তৃণমূল? তুমি সন্দেশখালীতে সন্দেশ দিচ্ছ, সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। 19 এপ্রিল উত্তরবঙ্গে প্রথম দফার ভোট। ঈদে কলকাতায় কয়েকটি কর্মসূচির পর ফের উত্তরবঙ্গে প্রচারে যাবেন তৃণমূল সুপ্রিমো। বিক্রমাদিত্য বিশ্বাস, সুমন ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। আসছে পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টে ভৎসিত ইডি। যেখানে অপরাধ বা অপরাধের ধারাবাহিকতা নেই, সেখানে আর্থিক তছরূপ হয় না। ছত্তিশগড়ের আবগারি মামলায় ইডির উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের। আইএএস অফিসার অতুল তুতেজা এবং তার ছেলে যশ তুতেজা সহ 6 অভিযুক্তের মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। আয়কর আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ইডির মামলা শুরু। পিএমএলএ আইনের আওতায় পড়ে না আয়কর আইন, সেই কারণে ওই আইনি প্রক্রিয়ায় আদালতের স্থগিতাদেশ। এই প্রেক্ষাপটে ইডির নয়া অভিযোগ কিভাবে গ্রহণযোগ্য, প্রশ্ন তুলেছে আদালত।
অপর একটি এফআইআর তথা ইসিআইআর এর ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে প্রেডিকেট অফেন্স বা অপরাধ করার অভিযোগ আনা হয়েছে। আদালতকে জানায় ইডি। আগের অভিযোগের ওপর স্থগিতাদেশ বজায় থাকায় নতুন অভিযোগ কার্যকর করা যাচ্ছে না বলেও জানায় ইডি। তাহলে নয়া অভিযোগ নস্যাৎ হওয়া উচিত। এই মামলার ক্ষেত্রে কোনো প্রেডিকেট অফেন্স নেই, ফলে অপরাধের ধারাবাহিকতাও নেই। সেই সূত্রে অভিযোগটাই খারিজ হওয়া উচিত। মন্তব্য শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকার। যে অভিযোগ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই একই অভিযোগ থেকে এই মামলার সূত্রপাত কিনা তা খতিয়ে দেখুন। যদি এক্ষেত্রে প্রেডিকেট অফেন্স না থাকে তাহলে অভিযোগ খারিজ করা হবে, ইডি আইনজীবীকে জানিয়েছে শীর্ষ আদালত। 8ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। যতই ভোট এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক বাকযুদ্ধ। দিলীপ ঘোষের চেনা ছকে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি প্রার্থীকে আক্রমণ কীর্তি আজাদের। টিম শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষের বিপদ রয়েছে বলেও দাবি তৃণমূল প্রার্থীর। কীর্তি আজাদ ফেঁসে গিয়েছেন বলে পাল্টা দাবি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মেদিনীপুরের গড় থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এরপর থেকেই পদ্ম শিবিরের কোন্দল নিয়ে বেড়েই চলেছে জল্পনা। এবার সেই জল্পনাকেই উস্কে দিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী ও ক্রিকেটার কীর্তি আজাদ। দিলীপ ঘোষকে হারাতে টিম শুভেন্দু অধিকারী সক্রিয় বলে বিস্ফোরক দাবি তৃণমূল প্রার্থীর। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है, शुभेंदु अधिकारी का लोग। কীর্তি আজাদকে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। কীর্তি আজাদকে বাংলার বাইরের লোক বলে খোঁচা মেদিনীপুরের বিদায়ী সাংসদের। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর कहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा, রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। ভোট যতই এগিয়ে আসছে ততই দিলীপ ঘোষের বিরুদ্ধে চওড়া ব্যাটে ছক্কা হাঁকাচ্ছেন কীর্তি আজাদ। সঞ্জীব সুইয়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।